এই তাপ যে দু প্রকার সেটা পড়েছি। এক তো হচ্ছে তাপ এক প্রকার শক্তি, যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত, বর্জন করলে বস্তু শীতল হয়। আর তাছাড়াও আর কি কি হয় সেটা খানিকটা লিন তাপে দেখেছিস। তো তাপের ক্ষেত্রে আমরা দুরকম ব্যাপার দেখেছি। এক হচ্ছে কোনো বস্তুকে তাপ দিলে যদি তার উষ্ণতা বৃদ্ধি পায়, মানে যেটাকে বলে যে থার্মোমিটারের মাধ্যমে সেটা ধরা পড়ে, সেই তাপকে আমরা বলি বোধগম্য তাপ। মানে দুরকম তাপ আছে। তো একটা হচ্ছে বোধগম্য তাপ, যে তাপ দিলে পদার্থের উষ্ণতা বৃদ্ধি পায়, আর এইটারই তোর ফর্মুলা হচ্ছে ms(T2 - T1)। মানে তাপ বর্জন করলে উষ্ণতা হ্রাসও পেতে পারে, মানে উষ্ণতার পরিবর্তন হয়, সোজা কথা। তাহলে বোধগম্য তাপ কাকে বলে না, যে তাপ আর কি থার্মোমিটারে মাপা যায়, মানে সরাসরি এই উষ্ণতাটা চেঞ্জ হয়। এটা ক্যালোরিমিটার পড়ার সময় আমরা পড়েছি। m বস্তুর ভর, s বস্তুর আপেক্ষিক তাপ, আর T2 - T1 হচ্ছে উষ্ণতার পার্থক্য। আর লিন তাপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একটা পদার্থের অবস্থা পরিবর্তনের সময় আসলে তার একটা পদার্থের ভেতরে যে অসংখ্য অণু থাকে, সেই অণুগুলোর মধ্যে কতখানি ব্যবধান থাকে, সেই অনুযায়ী পদার্থটা, যেটাকে আন্তঃআণবিক ব্যবধান বলে, সেই অনুযায়ী একটা পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হয়। একটা পদার্থের যখন অবস্থান্তর ঘটে, মানে ধর কঠিন থেকে যদি তরল হয়, তাহলে এই আন্তঃআণবিক ব্যবধানটাকে আর কি বাড়তে হয়। আন্তঃআণবিক ব্যবধান যত বাড়ে পদার্থ তত কম দৃঢ় হয়। কঠিন থেকে তরল হলে তো পদার্থের দৃঢ়তা কমে যায়। তাহলে আরেক ধরনের তাপ আছে, যেটা দেখ পদার্থের এই অবস্থা পরিবর্তনের সময় তার আন্তঃআণবিক ব্যবধানগুলো বাড়ায় বা কমায়, মানে উল্টো দিকে যদি বলিস তাহলে সেটা কমায়। তো এখানে মানে তাহলে কি দাঁড়ালো, যে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় এর কোনো পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তার আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটায়, কিন্তু তার উষ্ণতাটা এক থাকে, সেই তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের, সত্যি কথা বলতে কি, আপেক্ষিক লিন তাপ বলে। হ্যাঁ, তাহলে ওই একক ভরের পদার্থের অবস্থা পরিবর্তনের সময় তার আভ্যন্তরীণ গঠন পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয়, যেটা তার আভ্যন্তরীণ গঠন পরিবর্তন করে কিন্তু উষ্ণতা বৃদ্ধি ঘটায় না, সেই তাপকে লিন তাপ বলে। লিন মানে গোপন, তাহলে যেহেতু থার্মোমিটারে সেটা ধরা পড়ে না, সেই তাপকে আমরা লিন তাপ বলি। আর লিন তাপটা যেহেতু মোটামুটি একক ভরের বিষয়, তাহলে লিন তাপের ক্ষেত্রে দেখ ফর্মুলাটা হচ্ছে m×L। মানে একক ভরের পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য ধর প্রয়োজনীয় তাপ যদি L হয়, তাহলে m ভরের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ m×L হবে। তাহলে এটাও আর একটা তাপ। তাহলে তাপ অ্যাকচুয়ালি দু প্রকার, মানে তাপের প্রকাশ দুরকম ভাবে হয়। এক হচ্ছে একটা তাপ আমার থার্মোমিটারে ধরা পড়ে, যেটা কোনো বস্তুর উষ্ণতা বাড়ায় বা কমায়, তার ফর্মুলাটা হচ্ছে ms(T2 - T1)। আর লিন তাপ, যেটা আসলে আপেক্ষিক লিন তাপ, অবস্থা পরিবর্তনের সময় বস্তু যে তাপ গ্রহণ বা বর্জন করে, যেটা আমরা থার্মোমিটারে ধরতে পারি না, পদার্থের আভ্যন্তরীণ গঠন পরিবর্তনে সেই তাপ ব্যয়িত হয়, তাকে আর কি মানে লিন তাপ বলে, এবং সেই লিন তাপের ফর্মুলাটা এইটা। এবার এই শব্দগুলো মানে অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে এই টার্মগুলো একটু দেখে নে। মানে সাধারণভাবে তো পদার্থের তিন রকম অবস্থা, মানে আমরা প্লাজমা নিয়ে কথা বলছি না। তাহলে একটা পদার্থ কঠিন থেকে তরল হয় তাপ পেলে, আরো তাপ পেলে তরল থেকে গ্যাস হয়। তো যেখানে আর কি তাপ দিতে হয়, সেই অবস্থান্তরটাকে বলে উচ্চ অবস্থান্তর। মানে যে অবস্থা পরিবর্তনের জন্য তাপ দিতে হয় তাকে উচ্চ অবস্থান্তর বলে। আর কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে আমরা বলি গলন, আর তরল থেকে গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়াকে আমরা বলি স্ফুটন বা বাষ্পীভবন। আর ঠিক এর একটা উল্টো ব্যাপার আছে, যে গ্যাস থেকে তুই যদি তাপ নিয়ে নিস তাহলে সেটা তরল হয়, একে আর কি ঘনীভবন বলে। এটা ঘনীভবন। আর তরল যখন কঠিনে পরিণত হয় তাকে কঠিনীভবন বলে। মানে আমি বলতে চাইছি এই আপেক্ষিক লিন তাপ সেটা চার রকম হয়। একটা হচ্ছে গলনের আপেক্ষিক লিন তাপ,
এমনিতে তোকে অঙ্কে লিন তাপই বলবে, তার এককের মধ্যে দেখবি তুই পার গ্রাম আছে। তাহলে এটা হচ্ছে গলনের লিন তাপ, এটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ, এটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ, আর এটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। এবার আমি তোকে কতগুলো এখানে ইন্টারেস্টিং অঙ্ক দেখিয়ে দিচ্ছি। থিওরিটা তো আমি বলে দিয়েছি, তুই করে নিতে পারবি এই যেগুলো বললাম এর ওপর ভিত্তি করে। এবার কোথায় তুই এই ফর্মুলাটা লাগাবি, কোথায় এই ফর্মুলাটা লাগাবি, বা কোন অঙ্কে দুটোই লাগাবি, সেইগুলো তার কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি। আর মূলত এই গ্রাফের অঙ্কটা করার জন্য ভিডিওটা করছি, কারণ গ্রাফের কোশ্চেনগুলো আমাদের খুব আসে। আর এগুলো লিখে রেখেছি কেন, মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই মানগুলো আমি আর বারবার লিখবো না। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তো এটার এমনি মানে কি, বরফ তো 0 ডিগ্রি উষ্ণতায় গলে, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হয়। এইটা জলের বাষ্পীভবনের লিন তাপ, জলের স্ফুটন 100 ডিগ্রিতে হয়, তাহলে এটারও মানে হচ্ছে 100 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল 540 ক্যালোরি তাপ গ্রহণ করে 1 গ্রাম বাষ্পে পরিণত হয়। এবার এটা যদি মানে কোশ্চেনে 537 থাকে 537 নিবি, আমার অঙ্ক করতে সুবিধা হবে বলে কাছাকাছি 540 ক্যালোরি পার গ্রাম লিখেছি। এটা জলের বাষ্পীভবনের লিন তাপ। জলের আপেক্ষিক তাপ আমরা সবাই জানি, এটা একটু দেখে নে। বরফের আপেক্ষিক তাপ, বরফ গলেই জল হয়, হ্যাঁ, কিন্তু দেখ বরফের আপেক্ষিক তাপ কিন্তু মানে 0.5 আর কি, মানে 1 নয়। তাহলে যে কোনো অঙ্ক আমরা করতে এলে এই তিনটে মান আমরা নিয়ে নেব, বারবার লিখবো না বলে এইটা আমি নিয়েছি। এবার আমি তোকে 2-3টে অঙ্ক দেখাচ্ছি। এমনি সবচেয়ে সোজা অঙ্ক দেখ, ধর বলেছে 0 ডিগ্রি উষ্ণতার 12 গ্রাম বরফকে, 0 ডিগ্রি উষ্ণতার 12 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ দেয়া হলো, অন্তিম ফল কি হবে? তো তাপের এই ধরনের অঙ্কে মানে ফল বলতে তো আর আম, আতা, লিচু এগুলো নয়, এটার মানে হচ্ছে যে রেজাল্টটা কি হবে। এটা যেহেতু বরফের অঙ্ক, দেখ 0 ডিগ্রি উষ্ণতায় বরফ আছে, এগুলো আর কি আগে একটুখানি দোকান বাজার করার মতো হিসেব করে নিতে হয়, যে 12 গ্রাম বরফ এমনি সম্পূর্ণ গলতে কত তাপ লাগতো। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে দেখ 12 গ্রাম বরফ সম্পূর্ণ গলতে তোর 12 × 80, আমি আর কি মনে মনে করে নিচ্ছি 960 ক্যালোরি তাপ লাগতো। কিন্তু তত তাপ তো আমায় দেয়নি, তাপ দিয়েছে 800। তাহলে কি হবে, সবটা গলবে না। আমরা এইভাবে করব যে ধরি m গ্রাম বরফ গলবে, তাহলে এখানে সূত্রটা ml হবে, আর তুই তাপ দিয়েছিস 800, বরফ গলনের লিন তাপ 80, তাহলে দেখ যেটা দাঁড়াচ্ছে যে 10 গ্রাম বরফ গলবে, যেহেতু 800 ক্যালোরি তাপ দিয়েছিস 10 গ্রাম বরফ গলবে। এবার একটু ঠান্ডা মাথায় বিচার কর যে 0 ডিগ্রি উষ্ণতায় 12 গ্রামের বরফ ছিল, 800 ক্যালোরি তাপ দিলে 10 গ্রাম বরফ গলবে, মানে এটা তো 10 গ্রাম জল হবে, 10 গ্রাম জল, আর বাকি দেখ 12 - 10 মানে 2 গ্রাম বরফ থেকে যাবে। তাহলে এইটার অ্যান্সার হবে 10 গ্রাম জল ও 2 গ্রাম বরফের মিশ্রণ পাওয়া যাবে, মানে এই মিক্সচারটায় থাকবে এইগুলো। আর এখানে সব সময় অন্তিম উষ্ণতা বলতে হবে, যে যার অন্তিম উষ্ণতা কত, যেহেতু অবস্থা পরিবর্তন হচ্ছে সকলের আর কি, চেঞ্জ অফ স্টেট না হলে উষ্ণতা বাড়ে না। তাহলে এখানে 12 থেকে যেহেতু 10 গ্রাম জল হয়েছে আর বাকি 2 গ্রাম বরফ রয়ে গেছে, তাহলে উষ্ণতাটা আমার 0 ডিগ্রিতেই স্টিক থেকে যাবে, মানে অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি হবে, মানে এটা লকের অঙ্ক। অন্তিম উষ্ণতা 0, সবাই মানে সমস্ত বরফ গললে তারপরেও যদি তাপ থাকতো তাহলে বরফের উষ্ণতা বাড়বে। এই রকম একটা অঙ্ক তোদের ক্ষেত্রে আসতে পারে। আর সবার আগে দিতে পারতো যে এই বরফকে সম্পূর্ণ গলাতে কত তাপ লাগবে, সেটা 12 × 80 960 ক্যালোরি। এইবার আমি বোধগম্য তাপ আর লিন তাপ মিলিয়ে তোকে একটা অঙ্ক করাচ্ছি, সেটা আর লিখছি না। দেখ আমি এইভাবে আঁকছি যে
ধর 10 গ্রাম বরফ আছে -10 ডিগ্রি উষ্ণতায়, সেইটাকে আমি মানে 20 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করব। এবার একটু সাধারণ বুদ্ধি প্রয়োগ করে দেখ যে এইটা কি একটানা -T2 - T1 হবে? মানে বলতে চাইছি এই যে 10 গ্রাম বরফ সেটা কি -10 থেকে একবারে 20-তে চলে যাবে? একটু ভেবে দেখ। বরফ বলেই আমরা জানি যে বরফের একটা গলনাঙ্কের ব্যাপার আছে। ফলে অ্যাকচুয়ালি ক্যালোরিমিতির এই অঙ্কগুলোই একেবারে সোজা কথা থামিয়ে থামিয়ে ট্রেন চালাতে হবে, বুঝলি তো? মানে ট্রেনটা একটানা এইখান থেকে এইখানে যাবে না। খুব ভালো করে দেখ যে প্রথমে কি হবে, প্রথমে বরফটা তার গলনাঙ্কে আসবে, মানে 0 ডিগ্রি উষ্ণতায় আসবে। সেইখানে সে এক প্রস্থ তাপ নেবে যেহেতু উষ্ণতা বাড়ছে। তারপরে এর অবস্থা পরিবর্তন হবে, তার মানে এই বরফটা সম্পূর্ণ গলবে, 0 ডিগ্রিতেই সম্পূর্ণ গলবে। এইখানে একটা লিন তাপের ব্যাপার আছে। আর তারপরে এই 0 ডিগ্রি উষ্ণতার জলটা শেষ পর্যন্ত 20-তে যাবে, 20 ডিগ্রিতে। তাহলে দেখ এখানে 3 ক্ষেপে তাপ নেবে, 3 ক্ষেপে তাপ নেবে। তুই আলাদা আলাদা করে করবি, আমি মানে একবারে করছি যে এইখান থেকে এইখানে মানে -10 থেকে 0-তে যখন যাবে তখন কত তাপ নেবে সেটা তো T2 - T1 সূত্রতে হবে, কারণ যেহেতু উষ্ণতা চেঞ্জ হচ্ছে। মানে এক কথায় উষ্ণতা চেঞ্জ হলে T2 - T1 আর অবস্থা পরিবর্তন হলে ml। তাহলে দেখ এইটা কত হবে, m 10 গ্রাম। আর এই জায়গাটা একটু সতর্ক থাকি, সেটা কিন্তু বরফ আছে, জল নয়, এটা বরফ। তাহলে দেখ এই জন্য লিখে রেখেছি বরফের আপেক্ষিক তাপ 0.5। আর উষ্ণতার পার্থক্য কত হয়েছে দেখ, 0 হয়েছে আর এটা ছিল -10। তাহলে এইভাবে লিখবি, মানে এখানে T2 - T1টা এটা হবে অন্তিম উষ্ণতা 0 বিয়োগ প্রাথমিক উষ্ণতা ছিল -10। ক্যালকুলেশনটা আমি পরে করছি। তারপরে কি হচ্ছে না, 0 ডিগ্রি উষ্ণতায় কত গ্রাম, 10 গ্রামের বরফ, বরফ মানে ভরের নিত্যতা সূত্র আর কি, ভর একই থাকবে। তাহলে এই 10 গ্রাম বরফ সম্পূর্ণ গলবে, তাহলে তার জন্য দেখ তাপ লাগবে m × L, মানে 10 × 80, এই যে বরফ গলনের লিন তাপ। তারপর গলে এটা 10 গ্রামের জল হয়ে গেছে, তাহলে আরও এক ক্ষেপে তাপ নেবে, সেটা কি, সেটা হচ্ছে 10 × 1। এবার এই জলটা দেখ 0 থেকে 20 ডিগ্রি উষ্ণতায় যাবে, যেহেতু আমাকে অন্তিম উষ্ণতা 20 বলেছে। তাহলে যেটা বলতে চাইছি যে একটু সতর্ক হয়ে করবি, এখানে 3 ক্ষেপে তাপ নেবে, ডাইরেক্ট -10 থেকে 20-তে যাওয়া যায় না, কারণ এর ভেতরে বরফের একটা গলনাঙ্কের ব্যাপার আছে। তাহলে -10 থেকে 0-এ আসবে, তার জন্য তাপ নেবে এইটা। এটা এবার আমি হিসেব করি, এটা 10 বিয়োগ 0.5 মানে হাফ, আর এটা দেখ হরে ধরে 10 হয়। তাহলে 5 দিয়ে কাটলে এইটা 50, এটা 10 × 80 মানে 800, এটা 20, 10-এ 200। তাহলে দেখ এটা হরে ধরে এই মানে পার্টগুলো আলাদা করে করলে এইটা, আর এটার অ্যান্সার আলটিমেটলি 1050 ক্যালোরি, মানে অ্যান্সার এইটা। আমি ইংরেজিতে লিখলাম, তুই বাংলায় ক্যালোরি লিখ। তাহলে এই ধরনের অঙ্কগুলো দিলে এইগুলো মাথায় রেখে করবি। এরই সর্বোত্তম অঙ্কটা যদি বলে বাষ্প হবে, বুঝলি তো, আমি আর করছি না, যে ধর বলছে 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প হবে, তাহলে কতগুলো ক্ষেপ হবে ভাব, যে কতগুলো এখানে স্টেপ হবে, যে কতগুলো জায়গায় তোকে ট্রেন থামাতে হবে। যদি বাষ্প বলে তাহলে তোকে -10 থেকে 0-র বরফ করতে হবে, 0-তে গিয়ে বরফটা গলবে, অবস্থা পরিবর্তন। তারপরে এই 0 ডিগ্রি উষ্ণতা থেকে এটা 100 ডিগ্রির জল হবে, T2 - T1। আর তারপরে আবার জল থেকে বাষ্প, মানে m × এই এলটা দিয়ে গুণ করতে হবে। মানে সবচেয়ে আমাদের বড় অঙ্ক যেটা হতে পারে সেটা হচ্ছে বরফ দেবে বাষ্প। তাহলে বরফকে আগে গলনাঙ্কে আনবি 0-তে, তারপর গলাবি, তারপর 100 ডিগ্রিতে নিয়ে যাবি, আর তারপরে গিয়ে বাষ্পে পরিণত করবি। আর 540 বা কোশ্চেনে যদি 537 দেওয়া থাকে সেইটা করি। এবার দেখ এখানে সবচেয়ে ইন্টারেস্টিং, তুই করতে মজা পাবি এরকম অঙ্কটা। দ্বারা আমি আগে একটু সাজিয়ে নিই। এটা হচ্ছে তাপমাত্রা তাপ লেখচিত্র, তার মানে y অক্ষে তাপমাত্রা,
আর এক্স অক্ষে তাপ আছে, শেষে যেটা সেটা তো এক্স অক্ষে থাকে। তাহলে ধর এইটা হচ্ছে তাপ, যেটা আমার দেয়া আছে ক্যালোরি একক, আর এইটা হচ্ছে তাপমাত্রা, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড মানে এককে আছে। এই গ্রাফের অঙ্কগুলো দেখ ভারী মজা। তাহলে ধর তোকে এই ধরনের একটা গ্রাফ দিয়েছে, দাঁড়া একটু এঁকে নি, কি কি বলতে চাইছে সেটা আগে তুই নিজে বোঝ, তারপর আমি বলছি। এই মানে মার্কিং আছে। তাহলে এক্স অক্ষে এটা 30 ক্যালোরি, 90 ক্যালোরি, 190 ক্যালোরি, আর ওয়াই অক্ষে যেহেতু উষ্ণতা আছে এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অঙ্কটায় ধর তোকে বলেছে 10 গ্রাম ভরের কোনো কঠিনকে 10 গ্রাম ভরের কোনো কঠিনকে তাপ দেয়া হচ্ছে তার এই তাপমাত্রা মানে টেম্পারেচার, উষ্ণতা, তাপ লেখচিত্র দেখানো হল। লেখচিত্র বললে আর তো কথা বলবে না। তাহলে এইটা হচ্ছে সেই লেখচিত্র, এইটা লেখচিত্রটা। আর এইটা দিলে তোকে ধর মানে এইগুলো বার করতে দেবে, যে কঠিনটির আপেক্ষিক তাপ কত, কঠিনটির আপেক্ষিক তাপ কত। 2 দেবে কঠিনটির গলনাঙ্ক কত, কঠিনটির গলনাঙ্ক কত। আর 3 দেবে যে কঠিন মানে যখন তরল হবে, সেটা আমি তোকে পরে বলছি, তরল অবস্থায় আপেক্ষিক তাপ কত। তা দেখ এইগুলোই আমি পরে আসছি, তুই আগে গ্রাফটা স্টাডি কর। যে এই গ্রাফটা কি বলেছে, যে এইগুলো তো আমি তোর মানে মার্কিংগুলো করেছি বোঝার সুবিধের জন্য। গ্রাফে তোর এইটা আছে, মানে এইভাবে গ্রাফটা এঁকে দিয়েছে। এবার গ্রাফটা থেকে তুই প্রথমত কি দেখছিস, যে 10 গ্রামের একটা কঠিন, প্রথমে তুই যখন তাকে তাপ দিচ্ছিস দেখ তার উষ্ণতা বাড়ছে, আর তারপর এই 10 ডিগ্রিতে এসে কি হচ্ছে, যে তুই কিছু পরিমাণ তাপ দিচ্ছিস কিন্তু তার উষ্ণতা একই থাকছে। উষ্ণতা দেখ 10 ডিগ্রিতে একই থাকছে। বেগ সময় লেখচিত্রগুলো ভাব, যে তুই তাপ দিচ্ছিস অথচ তার উষ্ণতা বাড়ছে না, তার মানে এইখানে নিশ্চয়ই তার অবস্থা পরিবর্তন হচ্ছে। অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতা ধ্রুবক থাকে, আর তারপর সমস্ত কঠিন তরলে হয়ে গেলে আবার দেখ এইখান থেকে আবার তাপ দিয়েছিস, এটার উষ্ণতা বাড়ছে। তাহলে এটা যেহেতু কঠিন দেয়া আছে, তাহলে তোকে প্রথম যেটা বুঝতে হবে যে এইখানে সেটা কঠিন ছিল, যে কঠিন বাড়তে বাড়তে সেটা 10 ডিগ্রি হয়েছে, তারপরে 10 ডিগ্রিতে গিয়ে অনেকক্ষণ ধরে তার উষ্ণতা স্থির আছে, তার মানে এইখানে তার একটা অবস্থার পরিবর্তন হয়েছে। আর কঠিনকে তাপ দিলে অবস্থা পরিবর্তন হয়ে কি হয়, সে তরল হয়। তাহলে এইটা হচ্ছে তরল। এইবার আমি 3টে অঙ্কের উত্তর করে নিই। আগে কঠিন, তাহলে কঠিনের যতক্ষণ তাপ বেড়েছে সেটা তো এইটা। তাহলে 10 গ্রাম ভরের কঠিন, তার আপেক্ষিক তাপ জিজ্ঞেস করেছে, ধরি এস, আর তার উষ্ণতা কত বেড়েছে, 0 থেকে 10 মানে 10 বেড়েছে। আর তার জন্য দেখ এক্স অক্ষে দেয়া আছে তাপ কত দিয়েছিস তাকে, এটা 30 দেয়া আছে। তাহলে ভালো করে বুঝে দেখ, যে তোকে গ্রাফটাই প্রথমে বুঝতে হবে এইখান থেকে এই অবধি এটা কঠিন ছিল, আর যত আমি তাপ দিয়েছি তত তার উষ্ণতা বেড়েছে। তাহলে আমি তাপ দিয়েছি দেখ এক্স অক্ষে আছে 30, আর তার জন্য তার উষ্ণতা বেড়েছে 10, আর বস্তুটার ভর 10। তাহলে 10 ইন্টু এস ইন্টু 10 - 0 = 30। তাহলে দেখ এটা কত হবে, 100s = 30, তার মানে এস তোর হবে 0.3। আর যেহেতু মানে এককগুলো সিজিএসে আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমার কঠিনের আপেক্ষিক তাপ, কারণ এই অবস্থায় কঠিন ছিল। তারপরেরটা দেখ সবচেয়ে সোজা কোশ্চেন, যে গলনাঙ্ক কত, যে -10 ডিগ্রি উষ্ণতায় গিয়ে উষ্ণতাটা অনেকক্ষণ স্থির ছিল, যে আমি তাপ দিয়েছি কিন্তু তার মানে উষ্ণতা চেঞ্জ হয়নি। তাহলে গলনাঙ্ক কত, গলনাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড।
গলনাঙ্ক 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আর দেখ মধ্যিখানে মানে আরেকটা কোশ্চেন পড়বে, সেটা হচ্ছে যে কঠিনের গলনের লিনতাপ কত, গলনের লিনতাপ কত। তাহলে গলনাঙ্ক 10 অবধি আমার হয়ে গেল। এবার আমি আগে এই চারেরটা করি, তারপর তরলে আসছি। এটা আমার আগে দেওয়া উচিত ছিল। এবার গলনের সময় তুই চিন্তা কর যে 10 গ্রাম কঠিন, সেইটা মানে অবস্থা পরিবর্তনের সময় টোটাল কত তাপ নিয়েছে। 30-এ শুরু হয়েছিল আর 90-তে শেষ হয়েছে, কারণ 90-এর পরে আবার বেড়েছে। তাহলে যতক্ষণ কঠিনটা আর কি তরলে পরিণত হয়েছে ততক্ষণ সে 60 ক্যালোরি তাপ নিয়েছে। এই দেখ, এটা 30, এটা 90, আমাকে এই অংশটা খুঁজতে হবে। তাহলে এটা কিন্তু 90 নয়, 60। তাহলে গলনের লিন তাপ, মানে আমি সূত্রগুলো বলছি, সেটা তো এমএল, সেইটা তাহলে হবে 60, কারণ যতক্ষণ তার অবস্থা পরিবর্তন হয়েছে, অবস্থা পরিবর্তনের সময় সে লিন তাপ নেয়, যতক্ষণ অবস্থা পরিবর্তন হয়েছে সে টোটাল 60 ক্যালোরি তাপ নিয়েছে। আর এটার ভর তো সকাল থেকেই দেওয়া আছে 10 গ্রাম। তাহলে দেখ, গলনের লিন তাপ এল তোর হবে এই 60/10 করলে 6 ক্যালোরি পার গ্রাম। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথমে গলনের লিন তাপটা করে নিলাম। আর কেন গলন বুঝে নে, কঠিন ছিল, এইখানে উষ্ণতা স্থির হয়ে গেছে, তার মানে এইখানেই নিশ্চয়ই তার গলন হচ্ছে। আর গলনের সময় সে টোটাল এই গ্রাফে দেখ 60 ক্যালোরি তাপ নিয়েছে। 30 থেকে 90 মানে 60 ক্যালোরি। এবার লাস্ট পার্টটা দেখ, যে এইখানে এসে তো সেটা সম্পূর্ণ তরল হয়েছে, তারপর তাপ দিয়েছিস, তরলের উষ্ণতা বেড়েছে। এই যে এইখানে দেখ ওয়াই অক্ষে দেখাচ্ছে 30, আর তরলটা কোথায় ছিল যখন তরল হয়েছে? 10-এ ছিল। তাহলে 10 গ্রাম তরল, তরলের আপেক্ষিক তাপ তুই একটা অন্য কিছু ধরে নে, S1, আগেরটা কঠিনটা যেহেতু S ধরেছি। আর এটার উষ্ণতা কত বেড়েছে দেখ, 30 হয়েছে আর ছিল 10-এ, কারণ 10 অবধি কঠিন ছিল, 10-এ অবস্থা পরিবর্তন হয়েছে, তারপর এখানে দেখিয়েছে বেড়ে 30 হয়েছে। তাহলে তরলটা 10 থেকে 30-এ বেড়েছে, আর তার জন্য কত তাপ নিয়েছে আগের মতো বল, এইখান থেকে এইটা। তাহলে এটা বলছে 90, এটা বলছে 190, তাহলে এই ডিফারেন্সটা 100 হবে। এইগুলো বুঝে বুঝে লিখতে হবে। এটা হচ্ছে তরলের আপেক্ষিক তাপ। তাহলে 10 × S1 × 20 = 100। কত হচ্ছে দেখ, 10, এটা 10 থেকে 30, 20, তাহলে 200। তাহলে S1 হবে 100/200, মানে হাফ, মানে 0.5, মানে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আপেক্ষিক তাপ তুই ফার্স্ট দিনেই পড়েছিস। ফলে এই গ্রাফের অঙ্কগুলো ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে গ্রাফ দেখে স্টাডি করে, মানে কোনটা তার গলনাঙ্ক, কোনটা তার স্ফুটনাঙ্ক, এইগুলো বলার চেষ্টা করিস। আর এটাই দেখ সর্বোত্তম হয় যে একটা কঠিনকে আমি তাপ দিচ্ছি, মানে H ভার্সেস T ফর টেম্পারেচার। হ্যাঁ, তা ধর লেখচিত্রটা যদি এরম হয়, এই যদি লেখচিত্র হয়, তাহলে দেখ এইখান থেকে এটা কঠিন, এইখানে এটা মানে অবস্থা পরিবর্তন হচ্ছে। কি অবস্থা পরিবর্তন? নিশ্চয়ই গলন। তারপরে এইখানে সেটা তরল থাকছে। এবার তরলটা আবার এইখানে গিয়ে অনেকক্ষণ উষ্ণতা সমান থাকছে, তার মানে এইখানে তার স্ফুটন হচ্ছে। আর তারপর আবার তাপ দিলে আবার তার উষ্ণতা বাড়বে। এই গ্রাফে গলনাঙ্ক কোনটা, কঠিন কোন উষ্ণতায় গড়ে, সেটা ওয়াই অক্ষে যে উষ্ণতাটা দেয়া থাকবে সেইটা লিখবি। আর স্ফুটনাঙ্ক কোনটা, এই যে উষ্ণতায় গিয়ে দেখ তরল বাষ্পে পরিণত হতে শুরু করেছে, আর এরপর থেকে এটা মানে বাষ্প হবে, যত তাপ দিবি উষ্ণতা বাড়বে। তাহলে এই গ্রাফের অঙ্কগুলো আর মোটামুটি যেগুলো মানে কমন পপুলার অঙ্ক, সেইগুলো করে দিবি। আর লিন তাপ থেকে যেমন যেমন প্রশ্ন আসে সেগুলো আলোচনা করে নিবি। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল ভার্সেস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, ঠান্ডা করার কাজে কোনটা উপযুক্ত বল দেখি। দুটোরই উষ্ণতা 0, ফলে তোর মনে হতে পারে ঠান্ডা করার জন্য দুটোই সমান উপযুক্ত। কিন্তু একটু ভেবে দেখ যে 0 ডিগ্রি উষ্ণতার প্রতি 1 গ্রাম বরফ
80 ক্যালোরি তাপ নিয়ে, মানে কিছু তাপ নিয়ে 80 ক্যালোরি তাপ নিয়ে 0 ডিগ্রির জল হয়, তাহলে তাপ কার ভেতরে বেশি আছে? 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির প্রতি 1 গ্রাম বরফ 80 ক্যালোরি করে তাপ নিয়ে 0 ডিগ্রি উষ্ণতার জল হয়েছে, তাহলে এই জলের ভেতরে ওই লিন তাপটা অতিরিক্ত আছে, তাহলে 0 ডিগ্রির জলটা গরম, উষ্ণতা সমান হলেও সেইটা গরম, তাহলে ঠান্ডা করার কাজে উপযুক্ত হবে 0 ডিগ্রির বরফ। আর ঠিক এটারই একটা জোড়া কোশ্চেন আছে যে 100 ডিগ্রির জল ভার্সেস 100 ডিগ্রির বাষ্প। মানে রান্না বান্না করার সময় অনেক সময় হাতে আর কি ছ্যাঁকা লাগে, তো 100 ডিগ্রির জল আর 100 ডিগ্রি বাষ্পের মধ্যে কোনটা বেশি হাত পোড়ায়, মানে হাতে এসে পড়লে কোন ক্ষেত্রে তোর বেশি জ্বালা অনুভব হবে। সেটাও একইভাবে ভাব যে জল 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জল 540 বা 537, মানে তোর যেটা মনে হবে, মানে প্রতি 1 গ্রাম এই পরিমাণ তাপ নিয়ে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জল 540 ক্যালোরি তাপ নিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প হয়, তাহলে তাপ কাতে বেশি আছে? জল লিন তাপ নিয়ে বাষ্প হয়, তাহলে বাষ্পে তাপ বেশি আছে, ফলে সেই বাষ্প যখন হাতে এসে পড়ে হাতে বেশি জ্বালা করে। এইগুলো মানে খুবই পপুলার কোশ্চেন যে 100 ডিগ্রির বাষ্প 100 ডিগ্রির জল অপেক্ষা হাত পোড়ায় কেন। তাহলে এই তোর হলো ক্যালোরিমিতি। আর লিন তাপ সংক্রান্ত সংজ্ঞাগুলো আমি ভিডিওতেও বলেছি আর আগে বলে নিয়েছি, আর তারপরে মোটামুটি অঙ্কগুলো মানে একেবারে সর্বোত্তম অঙ্ক দিলে কেমন কেমন অঙ্ক হবে সেইগুলো আমি তোকে আজকে দেখালাম। পরের দিন আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, জলের ব্যতিক্রান্ত প্রসারণ এই চ্যাপ্টারটা পড়াবো।